আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। গত ক্লাসে নবম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব দশম অধ্যায়, ফুড মাইক্রোবায়োলজি 1, চতুর্থ পর্ব, বিভাগ ফুড টেকনোলজি। আজকে আলোচ্য বিষয় দশম অধ্যায়, সেটা হচ্ছে দশম অধ্যায় পানির যে জীবাণু তত্ত্ব অর্থাৎ মাইক্রোবায়োলজি অফ ওয়াটার। প্রথমে আসি, দূষিত পানি কি অর্থাৎ কন্টামিনেটেড ওয়াটার কি। তো দূষিত পানি তোমরা জানো, সাধারণত যে সকল পানি খাওয়ার অনুপযোগী অথবা যে সকল পানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এবং জীবাণু যুক্ত যে পানি, সেটা হচ্ছে দূষিত পানি। অর্থাৎ যে পানিতে জীবাণু থাকে, রাসায়নিক পদার্থ থাকে, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই পানিকে দূষিত পানি বলা হয়ে থাকে। এগুলো পানি পান করা যায় না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। অর্থাৎ পানের অযোগ্য যে পানি, সেটা হচ্ছে দূষিত পানি, যেমন নদীর পানি, ডোবা, নালা নর্দমা, আর্সেনিকযুক্ত পানি ইত্যাদি। এখন আসি পানি দূষণের উৎস। পানি কিভাবে দূষিত হয় সেগুলো জানবো। পানি দূষণের জন্য বিভিন্ন কারণ আছে। সাধারণত প্রধান কারণ হচ্ছে জীবাণু। দ্বিতীয় কারণ হচ্ছে সাধারণত রাসায়নিক পদার্থ বা ইন্ডাস্ট্রিয়াল যে বর্জ্য, সেগুলো। তো আমরা এখানে কিছু কারণ উল্লেখ করছি, যেমন বাতাস, মাটি, সিওরেজ, তারপর হচ্ছে মৃত উদ্ভিদ, তারপর প্রাণী, জৈব অপদ্রব্য, বর্জ্য পদার্থ, বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য ইত্যাদি। এগুলো হচ্ছে পানি দূষণের উৎস। আর পানি দূষণের কারণ হচ্ছে সাধারণত পানিতে যদি আমরা মলত্যাগ করি, ময়লা ফেলি, আবর্জনা, খড়কুটো, মৃত প্রাণীর জীবদেহ ফেলি, তাহলে পানি দূষণ হয়। আবার গোসল করার সময় বা কাপড় কাচার সময় যে সকল সাবান, ডিটারজেন্ট, সোডা ইত্যাদি ব্যবহার করা হয়, সেগুলো ব্যবহার করলে পানি দূষিত হয়। তারপর কলকারখানা থেকে বিভিন্ন ধরনের বর্জ্য নিষ্কাশন হয়, সেগুলো নদীর পানিকে দূষিত করে। আবার কীটনাশক, ওষুধ, সার মিশ্রিত পানি জলাশয়ে এসে পড়লে, অর্থাৎ কৃষিক্ষেত্রে যদি আমরা কীটনাশক ব্যবহার করি এবং সার ব্যবহার করি, সেগুলো জলাশয়ের পানিকে দূষিত করে। আবার পুকুর, নলকূপ, কুয়ার ধারে পায়খানা নির্মাণ করলে সাধারণত পানি দূষিত হয়ে থাকে। আবার কলেরা, টাইফয়েড, আমাশা ইত্যাদি রোগাক্রান্ত ব্যক্তির কাপড় চোপড় যদি নদীতে বা ওই পানিতে ধৌত করা হয়, তাহলে পানি দূষিত হয়। বিভিন্ন ধরনের গৃহপালিত হাঁস, মুরগি, পশু পাখি ইত্যাদির ইত্যাদি প্রাণী গোসল করালে পানি দূষিত হতে পারে। আবার মৃত যে পশু পাখি, সেগুলো যদি আমরা পানিতে ফেলি, তাহলে পানি দূষিত হতে পারে। এখন হচ্ছে প্রাকৃতিক পানির ব্যাকটেরিয়া বা জীবাণু, অর্থাৎ ন্যাচারালি পানিতে যে সকল ব্যাকটেরিয়া থাকে, সেগুলো সম্পর্কে আলোচনা করব। সাধারণত খাল, বিল, নদী, নালা, পুকুর, তারপর হচ্ছে দিঘি, ঝর্ণা ও বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক উৎস হতে প্রাপ্ত পানিকে প্রাকৃতিক পানি বলা হয়। এগুলো পানিতে সচরাচর যে সকল জীবাণু বা ব্যাকটেরিয়া পরিলক্ষিত হয়, সেগুলো হচ্ছে সিডোমোনাস, ক্রোমোব্যাকটেরিয়াম, প্রোটিয়াস, তারপর হচ্ছে মাইক্রোকোকাস, এগুলো ব্যাসিলাস। এগুলো হচ্ছে প্রাকৃতিক ভাবে প্রাপ্ত যে ব্যাকটেরিয়া বা জীবাণু পানিতে, এগুলোর তালিকা। এখন আসি রোগ সৃষ্টিকারী বা পরভোজী বা পোষকের সংজ্ঞা, অর্থাৎ রোগ সৃষ্টিকারী, প্যাথোজেন, তারপর হচ্ছে প্যারাসাইট, হোস্ট কি। প্রথমে আসি রোগ সৃষ্টিকারী জীবাণু বা প্যাথোজেন। প্যাথোজেন হচ্ছে সাধারণত যে সকল জীবাণু হতে নিঃসৃত বিষাক্ত দ্রব্য গ্রহণ করলে মানবদেহে নানা রকম যে রোগ ব্যাধি দেখা দেয়, এবং তাদের মধ্যে রোগ সৃষ্টিকারী জীবাণু বা প্যাথোজেন বলা হয় তাদেরকে। অর্থাৎ যে সকল জীবাণু মানবদেহে বিষাক্ত পদার্থ নিঃসৃত করে এবং মানবদেহে বিভিন্ন রোগে আক্রান্ত করে, সেগুলো হচ্ছে প্যাথোজেন, যেমন স্টেফাইলোকক্কাস অ্যারিয়াস, ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম। এখন আসি পরভোজী বা পরজীবী বা প্যারাসাইটস। সাধারণত যে সকল জীবাণু নিজেরা খাদ্য বস্তু প্রস্তুত করতে পারে এবং অন্যের জীবের দেহে বসবাস করতে পারে, অন্য জীবদেহে, এবং ওই জীবদেহ হতে তাদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য গ্রহণ করে তাদের পরভোজী বা পরজীবী প্যারাসাইট বলা হয়। অর্থাৎ এরা নিজেদের খাদ্যবস্তু প্রস্তুত করতে পারে, কিন্তু অন্য জীবদেহে এরা বসবাস করে। এগুলো হচ্ছে পরভোজী বা পরজীবী জীবাণু, অর্থাৎ প্যারাসাইট। এরা অন্যের দেহে বসবাস করে কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, যেমন রোডোস্পাইরিলাম, অ্যাস্টেরিয়া কোলাই ইত্যাদি। তারপর হোস্ট কি।
হোস্ট হচ্ছে কতগুলো যে অণুজীব আছে যেগুলো সাধারণত নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, অন্য জীবদেহে বসবাস করে এবং ওই জীবদেহ হতে খাদ্য গ্রহণ করে। সেক্ষেত্রে অণুজীব যে জীবদেহে বসবাস করে এবং সেই জীবদেহকে পোষক বলা হয়ে থাকে। অর্থাৎ এই অণুজীবগুলো নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, আবার অন্য জীবদেহে বসবাস করে। যে জীবদেহে জীবাণুগুলো বসবাস করে সেই জীবদেহটাকে হোস্ট বা পোষক বলা হয়ে থাকে। এখন আসি পানিবাহিত জীবাণুগুলো। পানিবাহিত যে সকল জীবাণু বা রোগ ছড়ায় সেগুলো তালিকা। সাধারণত যে সকল রোগ পানির মাধ্যমে ছড়ায় বা পানিতে যে সকল জীবাণুর মাধ্যমে রোগ ছড়ায় সেগুলো হচ্ছে পানিবাহিত রোগ, যেমন কলেরা, ডায়রিয়া, টাইফয়েড ইত্যাদি হচ্ছে পানিবাহিত রোগ। যেহেতু রোগ সৃষ্টিকারী জীবাণুগুলো খালি চোখে দেখা যায় না, তাই এদেরকে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয় এবং পর্যবেক্ষণ করতে হয়। এখানে কিছু পানিবাহিত রোগ জীবাণুর নাম এবং তালিকা দেওয়া আছে, তোমরা দেখো। কলেরার জন্য যে সকল জীবাণু দায়ী রোগ হচ্ছে কলেরা, দায়ী হচ্ছে ভিভিরিও কলেরা। টাইফয়েড রোগ স্যালমোনেলা টাইফুসা জীবাণুর জন্য হয়। প্যারাটাইফয়েড হয় স্যালমোনেলা প্যারাটাইফির জন্য। ডায়রিয়া হয় সিজেলা। তারপর হচ্ছে আমাশয় হয় ব্যাসিলাস ডিসেন্টেরিয়া। তারপর নিউমোনিয়া হয় ক্লেবেসিলিয়া নিউমোনিয়া। এগুলো হচ্ছে এক এক ধরনের জীবাণু, এক এক ধরনের জীবাণুর নাম এবং জীবাণু জনিত যে রোগ সে রোগের নাম। এখন আমরা আলোচনা করব হচ্ছে 10.6 ব্যাকটেরিয়ার জনিত যে বিশ্লেষণে পানি সংগ্রহে যে সাবধানতা, অর্থাৎ ব্যাকটেরিয়া জনিত বিশ্লেষণে পানি সংগ্রহের সাবধানতা। এখানে ব্যাকটেরিয়া জনিত যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণের জন্য পানি সংগ্রহের ক্ষেত্রে যে সকল সাবধানতা অবলম্বন করতে হয় সেগুলো হচ্ছে অবশ্যই নমুনা পানি জীবাণুমুক্ত বোতলে সংগ্রহ করতে হবে। তারপর সংগৃহীত যে নমুনা থাকবে সেটা অবশ্যই সরবরাহ যে পানির প্রতিনিধি হতে হবে। নমুনাটি যে দূষণ, নমুনা তৈরির সময় এবং নমুনা তৈরির পরে তা পরিহার করতে হবে। তারপর হচ্ছে নমুনাটি পরীক্ষণে বিলম্ব বা দেরি হলে একে 0 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ বা মজুত করতে হবে। আবার নমুনা পাত্রটি কোনো ময়লা বা দুর্গন্ধ আছে কিনা সেটা দেখতে হবে। ব্যাকটেরিয়া জনিত যে পরীক্ষণে মানসম্মত টেকনিক বা কৌশল। পানিতে জীবাণুজনিত পরীক্ষার জন্য সাধারণত 3টি মানসম্মত কৌশল ব্যবহার করা হয়। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্লেট কাউন্ট, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাল্টিপল টিউব ফার্মেন্টেশন টেকনিক বা কলিফর্ম টেস্ট, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেমব্রেন ফিল্টার টেকনিক। স্ট্যান্ডার্ড প্লেট কাউন্ট হচ্ছে সাধারণত পানিতে উপস্থিত যে ব্যাকটেরিয়া সেগুলো নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। আর কলিফর্ম টেস্ট হচ্ছে সাধারণত কলিফর্ম জীবাণু যেমন ইকোলাই বা জীবাণুর উপস্থিতি জানার জন্য এটাটি ব্যবহার করা হয়। আর স্ট্যান্ডার্ড যে ফিল্টার মেমব্রেন টেস্ট, স্ট্যান্ডার্ড মেমব্রেন ফিল্টার টেকনিক, সেটা সাধারণত কলিফর্ম জীবাণুর উপস্থিতি নির্ণয়ে কৌশল ব্যবহার করা হয়। এখন আসি আমরা কলিফর্ম গ্রুপ। দা কলিফর্ম গ্রুপ কি? কলিফর্ম গ্রুপ হচ্ছে সে সকল বায়ুজীবী এবং সুবিধাবাদী অবায়ুজীবী গ্রাম নেগেটিভ স্পোর অনুৎপাদ ব্যাসিলাসগুলো যা ল্যাকটোজকে গাজন প্রক্রিয়ায় অম্ল ও গ্যাসে পরিণত করতে পারে তাদেরকে বোঝায়। অর্থাৎ এ গ্রুপের শ্রেণীভুক্ত প্রজাতিগুলো ইকোলাই, তারপর এন্টারোব্যাক্টার অ্যারোজেন্স, তারপর ইকোলাই প্রজাতি মানুষ ও অন্যান্য প্রাণীর অন্ত্রের বাসিন্দা। এরা ইকোলাই অ্যারোজেনাস কদাচিৎ শ্বাসকণা ও উদ্ভিদে পাওয়া যায়, কিন্তু মানুষ এবং অন্যান্য প্রাণীর মলে খুব বিদ্যমান। যেমন সাধারণত ভিক্টেলি দ্বারা আই হচ্ছে ইন্ডল, এম হচ্ছে মিথাইল রেড, আর ভিআই হচ্ছে সাধারণত ভোজেস পোরস্কিওর রিয়াকশন। উপরোক্ত দুটি প্রজাতির নমুনার মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়। এখানে যে পরীক্ষা থাকে সেই পরীক্ষা এটা ফলাফল চার্ট আমরা দেখবো। এখানে জীবাণু এস্টেরিয়া কোলাই যদি ইন্ডোল থাকে তাহলে পজিটিভ রেজাল্ট আসবে, মিথাইল রেডে পরীক্ষা করলে পজিটিভ আসবে, ভোজেস পোরস্কিওরে নেগেটিভ আসবে, সাইট্রেটে নেগেটিভ আসবে। এন্টারোব্যাক্টারের ক্ষেত্রে ইন্ডোলে নেগেটিভ, মিথাইল রেডে নেগেটিভ, তারপর হচ্ছে ভোজেস পোরস্কিওরে হচ্ছে পজিটিভ আর সাইট্রেটে পজিটিভ। আর এন্টারোব্যাক্টার অ্যারোজেনাসের ক্ষেত্রে ইন্ডোল এবং মিথাইল রেডে নেগেটিভ আর ভোজেস পোরস্কিওরে হচ্ছে পজিটিভ, সাইট্রেটে পজিটিভ রেজাল্ট আসবে। অ্যাস্টেরিয়া কোলাই ব্যাকটেরিয়া কি?
বা ইকোলাই কি? ইকোলাই হচ্ছে একটা কলিফর্ম ব্যাকটেরিয়া। এটা সাধারণত 1885 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী থিওডর এস্তেরিক এর নাম অনুসারে এর গণ নাম এস্তেরিকিয়া দেওয়া হয়েছে এবং কোলন তথা বৃহদান্ত্রে বসবাস করে বলে দেখে সাধারণত কোলাই বলা হয়ে থাকে। আবাস এস্টেরিয়া কোলাই ব্যাকটেরিয়া সাধারণত মানুষের এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রে বসবাস করে এবং প্রাণীগুলোর বিষ্ঠা বা মলের মধ্যে এদেরকে দেখা যায়। মাটি, খাদ্যদ্রব্য ও ময়লা পানিতে এদেরকে পাওয়া যায়। ইকোলাই ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য কি? ইকোলাই ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য হচ্ছে, এটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানুষ এবং যে অন্যান্য প্রাণীর মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রে বাস করে। এদের দেহ লম্বায় 2 থেকে 4 মিলি মাইক্রোমিটার হয়, অর্থাৎ প্রস্থে হয় 0.5 থেকে 1.1 মাইক্রোমিটার। এটি একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এদের কোষ প্রাচীর শর্করা এবং প্রোটিন দিয়ে গঠিত। শর্করার মধ্যে কাইটিন অন্যতম। সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর, রাইবোজোম, মেসোজোম, ভ্লুটিন কলা আছে। এতে ক্ষুদ্র ডিএনএ অণু তথা প্লাজমিড আছে। ইকোলাই একটি দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। এখন আসি স্ট্যান্ডার্ড মেমব্রেন ফিল্টার পদ্ধতি, কলিফর্ম ব্যাকটেরিয়া চিহ্নিতকরণ। অর্থাৎ মেমব্রেন ফিল্টার পদ্ধতি কি প্রথমে জানবো। মেমব্রেন ফিল্টার পদ্ধতি হচ্ছে সাধারণত পানিতে উপস্থিত যে কলিফর্ম ব্যাকটেরিয়া পাই সেগুলো নির্ণয় করার জন্য আমরা মেমব্রেন ফিল্টার পদ্ধতি 1951 সালে গোয়েটস এন্ড টুসুনিসি 1951 সালে আবিষ্কার করেন। এটা হচ্ছে সাধারণত এক ধরনের ফিল্টার, যে ফিল্টারের মধ্য দিয়ে পানিকে যদি আমরা অতিক্রান্ত করি তাহলে ফিল্টারের মধ্যে ব্যাকটেরিয়াগুলো আটকা পড়ে যায়। কারণ এই ব্যাকটেরিয়ার আয়তন 0.5 মাইক্রোমিটার এবং মেমব্রেন ফিল্টারের ছিদ্রের আয়তন প্রায় সর্বোচ্চ 0.45 মাইক্রোমিটার। অতএব সাধারণত এই ফিল্টারের মেমব্রেনের মধ্য দিয়ে জীবাণুসমূহ আটকে যায়। এই ফিল্টারটিকে মিডিয়ামে রেখে ইনকিউবেটরে রাখা হয়। এর পদ্ধতিটি নিচে আলোচনা করা হচ্ছে। প্রথমে আমরা একটা পেট্রি ডিশ নিব, সেখানে রক্ষিত শোষক পেটে 2 ml নির্দিষ্ট মাধ্যম রাখবো এবং পেট্রি ডিশকে ঢেকে রাখবো। তারপর ছাঁকন যন্ত্রের নির্দিষ্ট জায়গায় জীবাণুমুক্ত ছাঁকন ডিস্ক রাখবো। তারপর 100 ml পানির ফানেলে ছাঁকন ডিস্কের মধ্য দিয়ে অতিক্রান্ত করব। এখন ব্যাকটেরিয়া মেমব্রেন ফিল্টারের উপর পৃষ্ঠে থেকে যাবে। এখন অতঃপর যে ফিল্টার ডিস্ক আছে সেটা আমরা সরাই নেব। তারপর শোষক পেটে স্থাপন করা হয়, যা উপযুক্ত মাধ্যমে যেমন এন্ডো আগার দ্বারা সম্পৃক্ত করা হয়েছিল। এই শোষক পেটটি একটি পেট্রি ডিশে রেখে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 24 ঘন্টা ইনকিউবেটরে রাখবো। তারপরে আমরা এখানে যে কলোনি ফলো করব, যে কলোনি দেখব, এই কলোনির সংখ্যা গণনা করে আমরা অণুজীবের সংখ্যা জানবো। এখানে একটি ফিল্টার মেমব্রেনের চিত্র দেওয়া আছে। ফিল্টার মেমব্রেনের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে ছিদ্রযুক্ত একটা পার্ট, এখানে সাধারণত কাঁচের ডিস্ক আছে, এখানে মেমব্রেন আর ফিল্টারটা দিয়ে আটকায় দেওয়া হয়। এটা হচ্ছে ফানেল, এই ফানেলের মধ্যে পানিটা দেওয়া হয়। আর এটা হচ্ছে আবদ্ধকারী রিং, অর্থাৎ দুইটা প্রান্তকে একত্রে জোড়া দেওয়ার যে রিং সেটা, আর স্টিলের পাদদেশ সেটা, আর এখানে রাবারের সিপি, এখানে হচ্ছে ভ্যাকুয়াম করার মুখ, এখান দিয়ে ভ্যাকুয়াম করতে হবে। এখন দেখি ফিল্টারের যে মাধ্যমটা, এখানে হচ্ছে এটা হচ্ছে অসংযোজিত অবস্থা চিত্র, মানে ফিল্টার মেমব্রেনটা না দেওয়ার আগে। এখন ফিল্টার মেমব্রেন দেওয়ার পরে চিত্র হচ্ছে এটা, বা সংযোজন অবস্থা চিত্র। আর এটা হচ্ছে মেমব্রেন ফিল্টারের যে চিত্র সেটা, এটা হচ্ছে মাধ্যম, আর এটা হচ্ছে মেমব্রেন ফিল্টার। এটা হচ্ছে আমরা দেখবো জীবাণুগুলো থেমে আটকে যায়, ছোট ছোট কলোনি সৃষ্টি করছে, এই যে ছোট ছোট কলোনি, এইভাবে এটা হচ্ছে মেমব্রেন ফিল্টারের ব্যাকটেরিয়ার কলোনি। এটা হচ্ছে সাধারণত পানিতে কলিফর্ম ব্যাকটেরিয়ার জন্য নির্ণয় পদ্ধতি। যদিও সাধারণত কলিফর্ম ব্যাকটেরিয়া খুব সহজে সাধারণত খাবার দাবার পানিতে পাওয়া যায় না, তারপরেও এটা মেমব্রেন ফিল্টার পদ্ধতি খুব বহুল প্রচলিত একটা মেথড। 10ম অধ্যায়ে আর কোনো আলোচনা নেই, এই পর্যন্তই ছিল। তোমরা যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের, তাহলে ইনবক্সে অথবা কমেন্টে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো পড়বা, সেটা হচ্ছে তোমাদের ছোট ছোট প্রশ্ন, যেমন প্যাথোজেন কি, প্যারাসাইট কি, হোস্ট কি, তারপর হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়ার নাম, পানি দূষিত ব্যাকটেরিয়া, পানি দূষণের কারণ, উৎস, এগুলো পড়বা। ইকোলাই কি, ইকোলাই ব্যাকটেরিয়া সম্পর্কে জানবা, ইকোলাই ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য পড়বা, আর মেমব্রেন ফিল্টার পদ্ধতি চিত্র সহ বর্ণনা করবা। আজকে এই পর্যন্তই। স্টে হোম, স্টে সেফ, আল্লাহ হাফেজ।